হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। আজ থেকে আমরা শুরু করব ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং আজকে আমরা করব গান্ধীজির জীবনের যে সমস্ত উল্লেখযোগ্য ঘটনা, যে ঘটনাগুলো তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট, সেই জায়গাগুলো আজ আমরা আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে আমরা যে শিডিউল তোমাদের দেওয়া আছে সেই শিডিউল অনুযায়ী পরবর্তী ক্লাসে আমরা পুরো স্বাধীনতা সংগ্রামটা একদম স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আজকে আমরা করব একটা স্পেশাল ক্লাস গান্ধীজিকে নিয়ে। গান্ধীজি আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামে কতটা অংশগ্রহণ তিনি করেছিলেন বা তার অবদান কতটা, সমস্ত কিছু আজকে আমরা আলোচনা করব। ক্লিয়ার? তাই ভিডিওটা একটু বড় হতে পারে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আজকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং শেষ পর্যন্ত দেখো। বারবার বলছি, শেষ পর্যন্ত দেখো, খাতা পেন নিয়ে বসে পড়ো, নোট ডাউন করে নাও প্রত্যেকটা পয়েন্ট, কারণ আজকে আমরা আলোচনা করব মোস্ট এবং ভেরি মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো পয়েন্ট। ক্লিয়ার? অলরেডি এটার পিডিএফ দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, যদি না জয়েন হয়ে থাকো আজকেই জয়েন হয়ে যাও, সেখান থেকে এটার পিডিএফটা ডাউনলোড করে তারপর সেটার মধ্যে লেখা শুরু করে দাও বা খাতা পেন নিয়ে লেখা শুরু করে দাও। ক্লিয়ার? চলো শুরু করা যাক। গান্ধীজি প্রথমে আমরা জানবো প্রথমে গান্ধীজি জন্মগ্রহণ কবে করেছিলেন, কোথায় করেছিলেন, এটা পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? দেখো, 1869 সালে, ডেটটা খুব ইম্পর্টেন্ট, 1869 সাল, 1869 সালের অক্টোবরের 2 তারিখে 2 অক্টোবর গান্ধীজি জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেন পোরবন্দর, গুজরাটের পোরবন্দরে। গুজরাটের পোরবন্দরে, এটা আমরা সবাই জানি, গুজরাটের পোরবন্দরে। ক্লিয়ার? এবার এখান থেকেই একটা প্রশ্ন এসে থাকে, গান্ধীজি ল নিয়ে পড়াশোনা করার জন্য কোথায় গিয়েছিলেন? ইংল্যান্ডে গিয়েছিলেন। কত সালে গিয়েছিলেন? 1888 সালে। 1888 সালে তিনি কোথায় গিয়েছিলেন? ইংল্যান্ডে গিয়েছিলেন। ইংল্যান্ড। এখন ডব্লিউবিপি বা পিআরবির যে কোনো পরীক্ষা বা স্টেট লেভেলে যে কোনো পরীক্ষার প্রশ্নগুলো একটু গতানুগতিক না দিয়ে একটু আলাদাভাবে ঘুরিয়ে দেয়, তাই সেই জায়গাগুলো আমরা দেখব। এবং এই ভারতের স্বাধীনতা সংগ্রাম যেটা আমি তোমাদের সাথে আলোচনা করব, এই স্বাধীনতা সংগ্রামে আমরা পুরো ডিটেলসে এবং ছকের মাধ্যমে, মাইন্ড ম্যাপের মাধ্যমে আমি তোমাদের আলোচনা করব। ক্লিয়ার? তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে বারবার শেয়ার করো। ক্লিয়ার? দেখো, 1888 সালে ইংল্যান্ডে তিনি যান কি নিয়ে পড়াশোনা করার জন্য? ল নিয়ে পড়াশোনা করার জন্য। কিন্তু ব্যাপারটা হলো তিনি কবে ভারতে ফিরে আসেন, ব্যারিস্টার হয়ে কবে ভারতে ফিরে আসেন? তিনি ভারতে ফিরে আসেন 1891 সালে। রিটার্ন 1891 সালে তিনি রিটার্ন করেন, ফিরে আসেন। কিভাবে ফিরে আসেন? অ্যাজ এ ব্যারিস্টার হিসাবে তিনি ফিরে আসেন। ক্লিয়ার? ব্যারিস্টার অ্যাট ল হিসাবে তিনি ফিরে আসেন। ক্লিয়ার? এইভাবে একদম পয়েন্ট ওয়াইজ খাতার মধ্যে নোট ডাউন করো। দেখো, যখন তিনি ফিরে আসেন তারপর 1893 সালে, প্রত্যেকটা ডেট যেগুলো আমি তোমাদের লিখছি সেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 1893 সালে গান্ধীজি কোথায় যান? গান্ধীজি যান ডারবানে। গান্ধীজি যান কোথায়? ডারবান কেন যান গান্ধীজি? সেখানে কার ডাকে গান্ধীজি ডারবান যান? তিনি যান একজন গুজরাটি ব্যবসায়ী দাদা আব্দুল্লাহ ডাকে তিনি কোথায় যান? তিনি যান ডারবানে। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, সেখানে গিয়ে তিনি বিভিন্ন রকম রেশিয়াল ইনজাস্টিস দেখেন।
অর্থাৎ বর্ণের মধ্যে একটা বৈষম্য বোধ দেখেন। ক্লিয়ার? সাদা কালো এই সমস্ত একটা বৈষম্য বোধ তিনি সেখানে দেখতে পান। তারপর সেখানে গিয়ে তিনি বেশ কিছু জিনিস তৈরি করেন। প্রথমে কি করেছিলেন? তিনি নাটাল ইন্ডিয়ান কংগ্রেস, তিনি নাটাল ইন্ডিয়ান কংগ্রেস, ইন্ডিয়ান কংগ্রেস একবারে বাংলায় লিখছি, পরিষ্কারভাবে খাতার মধ্যে লিখবে। তিনি নাটাল ইন্ডিয়ান কংগ্রেস তৈরি করেন। কোথায় গিয়ে? ডারবানে গিয়ে। ক্লিয়ার? এবং সেখান থেকে একটা পত্রিকা তিনি প্রকাশ করেন, খুব ইম্পর্টেন্ট পত্রিকা। সেখানে তিনি একটা পত্রিকা প্রকাশ করেন। পত্রিকাটার নাম কি? ইন্ডিয়ান ওপিনিয়ন। ইন্ডিয়ান ওপিনিয়ন নামক একটি পত্রিকা প্রকাশ করেন। এটা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি মাস্ট ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান ওপিনিয়ন কার পত্রিকা? গান্ধীজির পত্রিকা। কোথায় তিনি বার করেছিলেন? ডারবানে গিয়ে। ক্লিয়ার? এবার সেখানে গিয়ে তিনি কি করেন? আরো কতগুলো জিনিস তৈরি করেন। যেমন 1906 সালে তিনি টলস্টয় ফার্ম তো নির্মাণ করেন। টলস্টয় ফার্ম নির্মাণ করেন 1906 সালে। ক্লিয়ার? কোথায় মানে কোন জায়গাতে? ডারবানে ডারবানে ফার্ম নির্মাণ করেন। ক্লিয়ার? এবার কি করেন? যখন তিনি ভারতে ফিরে আসেন, রিটার্ন করেন, ফিরে আসার সময় তিনি কি করেন? ফিরে আসার সময় তিনি একটা বই লেখেন। সেই বইটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো হিন্দ স্বরাজ। এই বইটা খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? কি বললাম প্রথম থেকে বলে দিচ্ছি। 1869 সাল, ডেটটা মনে রাখতে হবে। 2 অক্টোবর গুজরাটের পোরবন্দরে তিনি কি করেন? জন্মগ্রহণ করেন গান্ধীজি। ক্লিয়ার? 1888 সালে তিনি ইংল্যান্ডের ল পড়ার জন্য যান, ইংল্যান্ডে যান। ক্লিয়ার? 1891 সালে তিনি ভারতে ফিরে আসেন। ক্লিয়ার? তারপর কি হিসাবে ফিরে আসেন? ব্যারিস্টার অ্যাট ল হিসাবে। 1893 সালে তিনি ডারবান যান। কার ডাকে যান? দাদা আব্দুল্লাহর ডাকে তিনি যান। দাদা আব্দুল্লাহ কে ছিলেন? একজন গুজরাটি ব্যবসায়ী ছিলেন। সেখানে গিয়ে তিনি কি তৈরি করলেন? নাটাল ইন্ডিয়ান কংগ্রেস তৈরি করলেন। একটা পত্রিকা পাবলিশ করলেন, তার নাম ইন্ডিয়ান ওপিনিয়ন। এবং একটা ফার্ম তৈরি করেন, তার নাম টলস্টয় ফার্ম। ফিরে আসার সময় তিনি কোন বই লেখেন? তিনি লেখেন হিন্দ স্বরাজ। ক্লিয়ার? এতটা পর্যন্ত ক্লিয়ার? খুব ভালোভাবে খাতার মধ্যে লিখে নাও, যদি পারো তো স্ক্রিনশট নিয়ে নাও। ক্লিয়ার? এবার দেখো নেক্সট। এবার আমরা দেখব নেক্সট কি দেখব আমরা। এবার তিনি যখন ভারতে ফিরে আসার পর গোপাল কৃষ্ণ গোখলে, ভালো করে শোনো, তিনি ভারতে ফিরে আসার পর তার রাজনৈতিক গুরু গোপাল কৃষ্ণ গোখলের মতানুসারে গোপাল কৃষ্ণ গোখলের পরামর্শ অনুসারে তিনি কি করেন? তিনি গোটা ভারত পরিভ্রমণ করেন। 1915 সাল থেকে টু 1916 সাল অবধি, 1915 সাল থেকে 1916 সাল অবধি তিনি গোটা ভারত পরিভ্রমণ করেন ট্রেনে করে। ক্লিয়ার? এবার প্রশ্ন হলো কত সালে তিনি ভারতে ফিরে আসেন? ডেটটা মনে রাখবে, 1915 সালের 9 জানুয়ারি
তিনি ভারতে ফিরে আসেন। আবার তিনি ভারতে ফিরে আসেন 1915 সালের 9 জানুয়ারি ভারতে ফিরে আসেন। 1916 সাল অবধি তিনি গোপাল কৃষ্ণ গোখলের পরামর্শ অনুযায়ী গোপাল কৃষ্ণ গোখলের পরামর্শ অনুযায়ী তিনি গোটা ভারত পরিভ্রমণ করেন। একজন মাস লিডার হওয়ার জন্য আগে জানতে হবে সেখানকার মানুষজনের কালচার, তারা কি কালচারে বসবাস করে সেটা জানতে হবে। আজকের ভিডিওটা পুরোটা ইনফরমেটিভ ভিডিও। নেক্সট কোনো একটা ভিডিওতে আমি পুরো গল্পের আকারে তোমাদের বলবো, কিন্তু আজকের ভিডিওটা শুধুমাত্র WBP কে লক্ষ্য রেখে একদম ইনফরমেটিভ করা হচ্ছে। এখানে কোনো এক্সট্রা কোনো গল্প বা এক্সট্রা কোনো কিছু তোমাদের বলা হবে না। ক্লিয়ার? দেখো এবার কি, এবার 1915 থেকে 1916 সাল অবধি তো তিনি গোটা ভারত পরিভ্রমণ করলেন। এরপরে তিনি কি করেন? এরপর 1915 সালের মে মাস নাগাদ তিনি একটা আশ্রম তৈরি করেন। সেই আশ্রমটার নাম হলো সাবরমতী আশ্রম। আশ্রমটার নাম কি? সাবরমতী আশ্রম। তিনি সাবরমতী আশ্রম তৈরি করেন। কোথায় করেন? তিনি করেন এটা আহমেদাবাদে তিনি তৈরি করেন সাবরমতী আশ্রম। ক্লিয়ার? এবার এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। কি ইম্পর্টেন্ট পয়েন্ট? যখন গোখলে অর্থাৎ গোপাল কৃষ্ণ গোখলে সাহেব যখন মারা যান 1915 সালের ফেব্রুয়ারি মাসে, তার নির্মিত যে সোসাইটি, সেই সোসাইটিতে কিন্তু তিনি অর্থাৎ গান্ধীজি কিন্তু জয়েন হতে চাননি, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। ক্লিয়ার? এবার কি হয়? এবার নেক্সট ইম্পর্টেন্ট ডেট হলো 1917 সাল একটা খুব ইম্পর্টেন্ট ডেট। 1918 সাল আরেকটা ইম্পর্টেন্ট ডেট, এবং 1918 সালেরই আরেকটা ইম্পর্টেন্ট ডেট হলো 1918 সালেই দুটো আন্দোলন হয়েছিল। এই তিনটে আন্দোলন গান্ধীজির জীবনের পুরো ব্যাপারটা, পুরো যে সিস্টেমটা সেটা চেঞ্জ করে দেয়। কিভাবে সেটা আমরা সেই জায়গাটাই দেখব। দেখো কি বললাম, তিনটে আন্দোলন মনে রাখবে সবসময়। একটা হলো চম্পারণ, একটা হলো কি আমেদাবাদ, আর একটা হলো আমেদাবাদ, আর একটা হলো খেদা, আমেদাবাদ আর একটা হলো খেদা। ক্লিয়ার? দেখো চম্পারণ, প্রথমে মনে রাখতে হবে এই তিনটে জায়গা থেকে গান্ধীজি প্রথমে একটা বিরাট বড় আন্দোলনের সাথে জড়িত হয়ে যান, একটা বিরাট বড় মুভমেন্টের সাথে জড়িত হয়ে যান। কিভাবে সেটা? 1917 সালে চম্পারণ যে সত্যাগ্রহটা হয়, এটাকে বলা হয় ফার্স্ট সিভিল ডিসওবিডিয়েন্স, ফার্স্ট সিভিল ডিসওবিডিয়েন্স। এই যে আমেদাবাদকে বলা হয় কি, আমেদাবাদের যে আন্দোলনটা হয়েছিল একে বলা হয় ফার্স্ট, গান্ধীজির জীবনের ফার্স্ট হাঙ্গার স্ট্রাইক। ক্লিয়ার? এবার এই যে খেদা এখানে কি হয়? এখানে হয় গান্ধীজির জীবনের ফার্স্ট নন কোঅপারেশন মুভমেন্ট, দেখো ভালো করে বোঝো। এই যে চম্পারণ সত্যাগ্রহ, এখানে কি হয়েছিল? এখানকার যে চাষিরা ছিল তাদের মধ্যে একজন গিয়ে গান্ধীজির কাছে অ্যাপ্রোচ করে যে তিনি যাতে তাদের যে দুঃখ কষ্ট সেটা নিয়ে যাতে একটা আন্দোলন করেন, সেটা নিয়ে যাতে একটু লক্ষ্যপাত করেন, সেই জন্য গান্ধীজির সাথে দেখা করতে যায়। এই যে বিহারের চম্পারণ, পরে এটা কোথাকার? এটা হলো বিহারের। এই যে বিহারের চম্পারণ, এখানে ইংরেজ সাহেবরা কি করত?
তিনকাঠিয়া সিস্টেম চালু করেছিল, নীল চাষ করতে বাধ্য করাতো, যা জমি আছে তার 3/20 নীল চাষ করতে বাধ্য করা হতো। আর তাতে করে জমির প্রচুর লোকসান হতো, চাষিদের প্রচুর লোকসান হতো, চাষিরা একদম একটা নির্মম একটা দুর্যোগ অবস্থার মধ্যে দিয়ে যেত। সেই জন্য তারা গান্ধীজিকে অ্যাপ্রোচ করেন, গান্ধীজিকে বলেন তাদের দুঃখের কথা সমাজের সামনে তুলে ধরতে। সেই জন্য গান্ধীজি কি করেন, চম্পারণে যান 1917 সালে। সেটা ছিল তার জীবনের প্রথম ফার্স্ট সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। ক্লিয়ার? সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট বা আইন অমান্য আন্দোলন, প্রথম আইন অমান্য আন্দোলন চম্পারণে। ক্লিয়ার? এবার আমেদাবাদে কি হয়, আমেদাবাদে একটা টেক্সটাইল মিল অর্থাৎ কাপড়ের যে মিল হয়, সেই মিলে তখন কি হয়, একটা বেতন বৃদ্ধির জন্য বা বোনাস বৃদ্ধির জন্য একটা আন্দোলন হয় 1918 সালে। সেখানে সেই সময় প্লেগের একটা মহামারী ছড়িয়ে পড়ে। তারপর আলটিমেট বেতন বৃদ্ধি বা বোনাস বৃদ্ধির জন্য যে আন্দোলনটা গান্ধীজি করেছিলেন, সেটা তার প্রথম হাঙ্গার স্ট্রাইক, প্রথম তার ক্ষুধার্ত বা অনশন, প্রথম অনশন কোথায় করেছিলেন গান্ধীজি? আমেদাবাদে টেক্সটাইল মিলে। ক্লিয়ার? আলটিমেট 35% তিনি বোনাসের ব্যবস্থা করেছিলেন। ক্লিয়ার? এই প্লেগের সময়। এবার 1918 সালে আবার একটা ঘটনা ঘটে, সেটা হলো খেদাতে। একে বলা হয় নন কোঅপারেশন মুভমেন্ট। এখানে খারিফ শস্যের চাষের উপর বা ফার্মারদের জন্য তিনি এই আন্দোলনটা করেছিলেন। এটা ছিল তার জীবনের প্রথম নন কোঅপারেশন মুভমেন্ট অর্থাৎ অসহযোগ আন্দোলন। এবং এই আন্দোলনের মাধ্যমে, এই আন্দোলনের সময়ই তিনি তার সাথে যোগাযোগ হয় কার? বল্লভ ভাই প্যাটেলের। কার যোগাযোগ হয়? বল্লভ ভাই প্যাটেলের। বল্লভ ভাই প্যাটেলের সাথে তার যোগাযোগ হয়। ক্লিয়ার? তাহলে আজকে এতটা পর্যন্ত থাক। এরপর গান্ধীজির জীবনের যে ঘটনাগুলো ঘটেছিল সেইগুলো আমরা আলোচনা করব ভারতের স্বাধীনতা সংগ্রামের বা পরবর্তী ভিডিওতে ভারতের স্বাধীনতা সংগ্রামের যে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো আসবে, অর্থাৎ 1900 সালে কি ঘটেছিল, 1901 সালে কি ঘটেছিল, 1902 সালে কি ঘটেছিল, 1903 সালে কি ঘটেছিল, পুরো ক্রোনোলজিক্যাল অর্ডারে আমরা পুরো ব্যাপারটা তোমাদের সামনে আলোচনা করবো। এতদিন পর্যন্ত তোমরা ভারতের স্বাধীনতা সংগ্রাম যেভাবে পড়েছো, আজ থেকে তোমাদের এই চ্যানেলে এমনভাবে ভারতের স্বাধীনতা সংগ্রাম করিয়ে দেওয়া হবে একদম সিস্টেমেটিক্যালি, পরপর তোমরা কোনোদিন পরীক্ষাতেও কোনোদিন এবং জীবনে কোনোদিন তোমরা সেই ভারতের স্বাধীনতা সংগ্রামের আন্দোলন ভুলতে পারবে না। কারণ একটা ঘটনার পর তার পরিপ্রেক্ষিতে আরেকটা ঘটনা কিভাবে শুরু হয়, কিভাবে একটার সাথে একটা লিঙ্ক আছে, সেই জায়গাগুলো আমি তোমাদের সাথে খুব পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। ক্লিয়ার? আর আজকে এতটাই থাক, খুব ভালোভাবে নোট ডাউন করে নাও এবং পুরো এই পিডিএফগুলো পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যে গ্রুপ আছে, যে ডব্লিউবিপি মকের গ্রুপ আছে, সেই গ্রুপে যোগদান হতে পারো। এই গ্রুপটাতে আমি বিভিন্ন সময় বিভিন্ন মক টেস্ট নিয়ে থাকি, অফলাইন এবং অনলাইন। যদি তোমরা জয়েন হতে চাও আজকেই জয়েন হয়ে যাও, কারণ এখানে প্রচুর কিছু ইনফরমেশন তোমাদের দেওয়া থাকবে। আর চ্যানেলের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ক্লিয়ার? চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আজকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। কারণ যে শিডিউল তোমাদের আমি দিয়েছি সেই শিডিউল অনুযায়ী এই 5টা দিন তোমাদের সেইভাবেই ক্লাস হবে। ক্লিয়ার? অর্থাৎ আজকে করালাম গান্ধীজির জীবনের কিছুটা অংশ, এর পরের দিনে আমি করাবো কি ওইভাবে স্বাধীনতা সংগ্রামটা, এবং তার সাথে এই সপ্তাহে আসছে চলেছে বায়োলজি থেকে ফুসফুস এবং ইংলিশ ভোক্যাবস থেকে ইডিয়াম এবং পিওয়াইকিউ। ক্লিয়ার? চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর পড়াশোনা চালিয়ে যাও। কারণ পরীক্ষা কিন্তু খুবই তাড়াতাড়ি তোমাদের হবে। তোমরা তো ডেট পেয়ে গেছো, ডেটটা খুব দূরে নয়। তোমরা যদি ভেবে থাকো খুব দূর, অনেক বাকি আছে, না, পড়াশোনা চালিয়ে যাও, সেই টাইমটাও তোমাদের খুব কম মনে হবে। তাই বেশি মাতামাতি না করে একদম পড়াশোনা চালিয়ে যাও। কারণ নেক্সট কবে কোন পরীক্ষা হবে সেই আশায় বসে না থাকে, যেটা আসন্ন পরীক্ষা সেই জন্য প্রিপেয়ার হয়ে যাও। ক্লিয়ার? চলো আজকে এতটাই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।